বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা ইতিমধ্যে সমাজবিজ্ঞানের অনেকগুলো ক্লাস করে ফেলছো। প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত অনেকগুলো ক্লাস হয়ে গেছে, 20টার অধিক ক্লাস হয়ে গেছে। আমাদের কোর্স প্রায় একবার শেষ করে ফেলছি। আমরা রিভিউ পোর্শনে যাচ্ছি। রিভিউ পোর্শনে যে ইতিমধ্যে আমাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়ের উপর ক্লাস হয়ে গেছে। আজকে আবার ঘুরে প্রথম অধ্যায়ের উপরে ক্লাস। সেখানে আমরা কি দেখছি লক্ষ্য করো। তার আগে একটু তোমাদের সম্পর্কে নেই, সেটি হলো তোমরা কেমন আছো, আশা করি ভালো। আমার বিষয়টি দেয়া আছে, আজকের বিষয় বাংলাদেশে সমাজচর্চার বিকাশ, অর্থাৎ বাংলাদেশের সমাজবিজ্ঞান কোর্সের নাম। আজকের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সমাজচর্চার বিকাশ, যার মধ্যে আমরা কিন্তু অনেকগুলো সাব কন্টেন্ট পাবো। বাংলাদেশ সমাজবিজ্ঞানের পটভূমি, বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি, বিকাশ ও প্রয়োজনীয়তা। লক্ষ্য করো, এটি বড় করে স্লাইডে দিয়ে আছে। তোমরা এনসিটিভি সিলেবাস দেখতে পাচ্ছ। আসলে এনসিটিভি অনুযায়ী আসলে বইগুলো রচিত হয় এবং ওই বইয়ের কন্টেন্ট পড়েই আমরা আসলে শিক্ষণ ফলটি অর্জন করে থাকি। খুব স্বাভাবিকভাবেই যখন সমাজবিজ্ঞানের প্রথম অধ্যায়ের আলোচনাটি করতে চাই, সেটা প্রথম পত্র কিংবা দ্বিতীয় পত্র, প্রথমে একটু আলোচনা করার প্রয়োজন দাবি রাখে, সেটি হলো সমাজবিজ্ঞান কি। তোমরা ইতিমধ্যে জানো, জেনে ফেলছো, সমাজবিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের বিজ্ঞান। অর্থাৎ আমরা মানুষ, আমরা সমাজবদ্ধ জীব, আমরা সমাজে বসবাস করি, কিন্তু কিভাবে থাকি বিভিন্ন পারস্পরিক সম্পর্কে যুক্ত হয়ে। সম্পর্কটা কেমন লক্ষ্য করো, পরিবারের থেকে এক ধরনের সম্পর্ক আমাদের মধ্যে থাকে, বন্ধু বান্ধবের সাথে একটি সম্পর্ক থাকে, আমরা যখন চাকরির স্থলে যাই কিংবা পড়ালেখার স্থলে যাই কিংবা অন্য যে কোনো কাজেই যাই না কেন, বিভিন্ন জনের সাথে আমাদের কিন্তু বিভিন্ন রকম সম্পর্ক থাকে। এর এই সম্পর্ককেই বলা হচ্ছিল সমাজ, আর সেটিই হলো সমাজবিজ্ঞানের আলোচনার মূল ফোকাস। তাইলে আমরা বলতে পারি সমাজবিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের বিজ্ঞান, অর্থাৎ পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তি নিয়েই সমাজ হয়, আর সেটার বিষয়টি হলো সমাজবিজ্ঞান। আলটিমেট সমাজবিজ্ঞান যদি আলোচনা করা যায়, তাহলে সমাজ সম্পর্কে আলোচনা করলাম, পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তির সমষ্টি। আর বিজ্ঞান কি? বিজ্ঞান হলো বিশেষ উপায়ে অর্জিত যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান বা ধারণা। লক্ষ্য করো, এখানে কি ফোকাস কিন্তু যে কোনো বিষয়। যে কোনো বিষয়টি কি? তাহলে সমাজের যে কোনো বিষয়টি হতে পারে, পদার্থবিজ্ঞানের যে শক্ত যে কোনো বিষয় হতে পারে, কঠিন কোনো বিষয় কিংবা তরল বিষয় কিংবা বায়বীয় যে কোনো বিষয় নিয়েই যদি আমরা বিশেষ উপায় অর্থাৎ নির্দিষ্ট উপায়ে কোনো জ্ঞান অর্জন করে থাকি, সেটি কি আমরা বলছি বিজ্ঞান। তো সেই হিসেবে সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান পর্যায়ভুক্ত। অর্থাৎ বিজ্ঞানের দুটো শাখা, একটি হচ্ছে হলো প্রাকৃতিক বিজ্ঞান, আরেকটি হলো সামাজিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান পর্যায়ভুক্ত। আচ্ছা, আমরা এরপরে যাব। লক্ষ্য করো, তোমাদের একটি বিষয় আমি বলি যে যেহেতু আজকে রিভিউ ক্লাসের ক্ষেত্রে আমি যে কাজটি করব সেটি হলো প্রত্যেকটি স্লাইড আলোচনা করব, সাথে সাথেই কিছু প্রশ্ন ধরে সেখানে আলোচনা করব, যাতে করে তোমাদের ওই স্লাইড সম্পর্কে ক্লিয়ার হয়ে যায়। যে এমসিকিউ প্রশ্ন আসতে পারে বা সিকিউ প্রশ্ন আসতে পারে। তো মূল স্লাইড ভিত্তিক আলোচনাটি মূলত এমসিকিউ ফোকাস ভিত্তিকই থাকবে। পরবর্তীতে আমরা সিকিউ নিয়েও আলোচনা করব আর কি। এই স্লাইডে আছে সমাজবিজ্ঞান উৎপত্তির পটভূমি। লক্ষ্য করো, যে কোনো শাস্ত্র বা যে কোনো কাজের পেছনেই কিছু কারণ থাকে। সমাজবিজ্ঞান উৎপত্তি কি জন্য হলো, তার পেছনেও 4টা কারণ আছে, এখানে বিশ্লেষণ দেওয়া আছে এই স্লাইডে। লক্ষ্য করো, মানুষ সমাজে বসবাস করে সেই পৃথিবী সৃষ্টির পর থেকে, মানব সৃষ্টির পর থেকেই, কিন্তু তখন কিন্তু সমাজবিজ্ঞানের উদ্ভব হয়নি। উদ্ভব হয়েছে হলো 1839 সালে। তোমরা জানো, অগাস্ট কোতের হাত ধরে, ফ্রান্সের সমাজবিজ্ঞানী। কিন্তু তখন কেন উদ্ভব হলো, এর পেছনে কিন্তু নিশ্চিতভাবে কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম হইতেছে হলো এই সমাজবিজ্ঞান উৎপত্তির পটভূমির 4টা রিজন। এটা হলো পলিটিক্যাল ফিলোসফি, অর্থাৎ একটা সমাজের মধ্যে বন্ধ আছে, হ্যাঁ, অর্থাৎ লক্ষ্য করো, আমরা জানি যে একটি সমাজ কিভাবে ভালো থাকবে তা আসলে রাষ্ট্রযন্ত্রের শাসনের উপর অনেকটুকু নির্ভর করে। এই রাষ্ট্রযন্ত্রের শাসনটি কেমন হবে, দেশের জনগণটি কেমনে ভালো থাকবে, সেটি নিয়ে কিন্তু সেই খ্রিস্টপূর্ব প্রায় 2500 অর্থাৎ আজ থেকে প্রায়, তাহলে খ্রিস্টপূর্ব 2500 আর এখন 2000, এই প্রায় 4500 বছর আগে থেকেই কিন্তু সেটি আলোচনা হয়ে আছে, যেটাকে আমরা গ্রিক দর্শন বলে থাকি। গ্রিক দর্শনের মধ্যে প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, থেলিস, ডেমোক্রিটাস এরা অন্যতম আছে, যারা মূলত
সমাজের মানুষগুলো কিভাবে ভালো থাকতে পারে, রাষ্ট্রযন্ত্র কিভাবে হেল্প করতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করে গেছে। অর্থাৎ সমাজের মধ্যে মানুষ সবাই সমানভাবে থাকে না, তাদেরকে ভালো থাকার জন্য কারো না কারো আসলে প্রশাসন যন্ত্রের এক ধরনের অর্থাৎ ভূমিকার প্রয়োজন আছে। সেই ভূমিকাটি কেমনে নিলে আরো বেশি ভালো থাকা যায়, যেমন প্লেটো তার অবদানের মাধ্যমে, এরিস্টটল তার অবদানের মাধ্যমে, আমরা পরের স্লাইড গুলোতে দেখবো, সেটি আলোচনা করবো। এইটি তাদের বিভিন্ন রকম রাষ্ট্রীয় সম্পর্কিত চিন্তা ভাবনার মাধ্যমে সেটি দেখানোর চেষ্টা করছেন। এইটার মূল চিন্তাটি ছিল ইন্টারনাল থট অর ভেস্টেহেন ক্যান সলভ দ্য প্রবলেম, অর্থাৎ অন্তর্দৃষ্টির মাধ্যমে যে কোনো সমস্যাটি কিভাবে সমাধান করা যায়, অন্তর্দৃষ্টির মাধ্যমে সেটি কিন্তু সমাধান করা যায়। এই পলিটিক্যাল ফিলোসফির মূল কথাটি ছিল। তারপর দ্বিতীয় পয়েন্টে আমরা চলে যাই, ফিলোসফি অফ হিস্ট্রি। তোমরা জানো হিস্ট্রি হলো অতীতের ঘটনার পারম্পরিক বর্ণনা। অর্থাৎ অর্থাৎ অতীতে একটি ঘটনা হয়েছে, বর্তমানে হয়েছে, ভবিষ্যতে হবে, কিংবা আরো অতীতে আছে, অনেকগুলো ঘটনার যখন পারস্পরিক বর্ণনা থাকে তখন সেটাকে আমরা বলি ইতিহাস। সেই ইতিহাস নিয়েও কিন্তু আসলে কিছুজন আলোচনা করে গেছে, যেটাকে আমরা বলতেছি ফিলোসফি অফ হিস্ট্রি। তার মধ্যে আছে ইবনে খালদুন, মন্টেস্কো, ভিকো, ভলটেয়ার, কোত, সিমন এবং মার্কস। লক্ষ্য করো, আমাদের সমাজবিজ্ঞানের জনক কোতও কিন্তু ফিলোসফি অফ হিস্ট্রির লোক। এখানে মূল দর্শনটি ফিউচার ইজ বেসড অন পাস্ট, অর্থাৎ অতীতের উপরে ভবিষ্যৎটি আসলে, অতীতের উপরে বর্তমান এবং তার উপরে আসলে ভবিষ্যৎটি তৈরি হয়, এটি বলা আছে। তারপরে সোশ্যাল এভালুয়েশন। এভালুয়েশন কি জিনিস? ইভ্যালুয়েশন হচ্ছে হলো বিবর্তন, অর্থাৎ পরিবর্তন। স্বাভাবিক কথা, সবসময় পরিবর্তন হচ্ছে, কিন্তু এইটি যদি ধাপে ধাপে হয় সেটাকে বলা হচ্ছে বিবর্তন। অর্থাৎ সেক্ষেত্রে যদি সাপোজ ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, এখানে যে বলা আছে, তোমরা জানো যে আমাদের অগস্টকের যে সমাজ পরিবর্তনের যে 3টা স্টেজ বলা আছে, থিওলজিক্যাল স্টেজ, মেটাফিজিক্যাল স্টেজ কিংবা পজিটিভ স্টেজ। লক্ষ্য করো, থিওলজিক্যাল থেকে যদি পজিটিভ থাকতো তাহলে এটাকে পরিবর্তন বলতাম, কিন্তু থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল, পজিটিভ, তাহলে 3টা স্টেজ আছে, অতএব এটি হতেছিল বিবর্তন। তাই এইরকম বিবর্তনের কথা কে বলছেন? মূলত স্পেন্সার বলছেন, মর্গান বলছেন, ওয়েস্টারমার্ক বলছেন। এদেরকে আমরা নৃবিজ্ঞানীর পর্যায়ভুক্ত, বিশেষ করে মর্গান এবং ওয়েস্টারমার্ককে বলতে পারি। স্পেন্সারও আমাদের সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞানী বলতে পারি, কিন্তু ইনি মূলত ডারউইন থেকে এই কনসেপ্টটি ধার করে নিয়ে আসছেন, সেটা প্রাণী থেকে সমাজের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করছেন। এইটার মূল সূত্রটি হলো ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। আর তারপরে হলো সোশ্যাল সার্ভে। এর অন্যতম প্রবক্তা হইতেছিল কুইটলেট, কন্ডোরেট, ইডেন। এর মধ্যে এর মূল কনসেপ্টটি হইতেছে হলো, এর পেছনে যে দর্শনটি আছে সেটা হলো প্রবলেম সলভ উইথ স্যাম্পল রিসার্চ। অর্থাৎ সবগুলো সম্পর্কে রিসার্চ করার দরকার নাই, কয়েকটা সম্পর্কে রিসার্চ করলেই কিন্তু আমরা পুরো সমস্যাটি সম্পর্কে জানতে পারি। এটাকে বলা হয় সোশ্যাল সার্ভে। এই 4টে জিনিস সমাজবিজ্ঞান ওই সময়টাতে উৎপত্তির পেছনে কিন্তু আসলে দায়ী। তো সেক্ষেত্রে আমরা কি দেখি? লক্ষ্য করো, এখানে যদি তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে, যে সমাজবিজ্ঞান উৎপত্তির পেছনে কয়টা কারণকে দায়ী করবা? লক্ষ্য করো, 4টা। আচ্ছা, সোশ্যাল এভলিউশনের প্রবক্তা কারা? স্পেন্সার, মর্গান, ওয়েস্টারমার্ক। তোমরা কিন্তু চিন্তা করতে পারো, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। ফিলোসফি অফ হিস্ট্রির দুজন হয়তো থিঙ্কারের নাম বলতে, সেক্ষেত্রে ইবনে খালদুন বলতে পারে, মন্টেস্কো হতে পারে, ভিকো হতে পারে। তো পলিটিক্যাল ফিলোসফির মধ্যে তুমি কাদের অবদানকে আসলে বিশেষ করে সামনে নিয়ে আসবা? প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, এই টাইপের কিন্তু উত্তরগুলো হতে পারে। কিংবা সোশ্যাল এভলিউশনের মূল বক্তব্য কি? আমি হয়তো 4টে অপশন দিলাম, তোমরা হয়তো দিয়ে দিলাম ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। তো এখানে এইভাবে চিন্তা করে কিন্তু আমরা এই পেজটাকে অ্যানালাইসিস করতে পারি। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে। আমার মনে হয় যে তোমরা এই বিষয় নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কোনো কিছু নেই, জাস্ট শুধু ক্লাসটিকে ফলো করবা, স্লাইডটিকে ফলো করবা, জাস্ট এক নজরে নিয়ে আসবা, এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আমরা এরপরে যাব হলো সমাজবিজ্ঞানের পটভূমি। লক্ষ্য করো, সমাজবিজ্ঞান উদ্ভব কেন হয়েছে তার পেছনের ইতিহাস ছিল এর আগের স্লাইডে। কিন্তু এই স্লাইডে কি, এই স্লাইডে আমরা দেখি এই স্লাইডে ছিল, লক্ষ্য করো, সমাজবিজ্ঞান উৎপত্তির পটভূমি বা কারণ বা পেছনের অংশটুকু। কিন্তু এর পরের স্লাইডে আমরা কি দেখি? পরের স্লাইডে এখন আমরা উদ্ভব ভিত্তিক বিশ্লেষণটা দেখানোর চেষ্টা করব। আমরা যদি সেই সমাজবিজ্ঞান উদ্ভব অর্থাৎ লিখিত যে ইতিহাসটি আছে, সেই ইতিহাসটি আমরা গ্রিক সভ্যতা থেকে আমরা পাওয়ার চেষ্টা করে থাকি, সেখানে আমরা প্লেটোকে প্রথম দিকে ধরতে পারি। তো প্লেটো তার অবদানটিকে, অর্থাৎ আমরা বলার চেষ্টা করছি পলিটিক্যাল ফিলোসফি, সেটা কোথেকে শুরু হয়েছে? লক্ষ্য করো, খ্রিস্টপূর্ব 427, আর খ্রিস্টপূর্ব শুরু হয়েছে আজ থেকে 2000 বছর আগে। 2000 বছর আগেকার 427, তাহলে আজ থেকে প্রায় 2500 বছর আগে কিন্তু এই আমরা প্লেটোর
ইতিহাসটি দেখতে পারি, যেটাকে আমরা আইডিয়াল স্টেট, আদর্শ রাষ্ট্রের মাধ্যমে তিনি কিন্তু বর্ণনা করে গেছেন। আদর্শ রাষ্ট্রের মধ্যে বিভিন্ন শ্রেণী, আদর্শ অনেক বিশ্লেষণ আসলে দিয়ে গেছেন। একটি রাষ্ট্রের কাঠামো কেমন হওয়া উচিত, দেশের জনগণ আরো বেশি ভালো থাকার জন্য, সমাজের মধ্যে সম্পর্কটি আরো ভালো থাকার জন্য কি করা উচিত, তা তিনি কিন্তু একটি চিন্তা ভাবনার রূপরেখা আইডিয়াল স্টেটের মাধ্যমে দিয়ে গেছেন। সেটি কিন্তু আসলে সামাজিক সম্পর্ক ঠিক রাখার পেছনেই চিন্তাটি করে গেছেন। অতএব এটি কিন্তু সমাজবিজ্ঞান উৎপত্তির পেছনে কারণ হিসেবে আমরা দেখতে পারি। তারপরে আমরা দেখি অ্যারিস্টটল, প্লেটোকে অপেক্ষাকৃত ভাববাদী বললে অ্যারিস্টটলকে আমরা অপেক্ষাকৃত বাস্তববাদী বলে থাকি। অর্থাৎ প্লেটোর চিন্তাটি ছিল হলো, আমরা জানি যে অবরোহ পদ্ধতি, আর অ্যারিস্টটল ছিল আরোহ পদ্ধতি। আরোহ পদ্ধতি হলো অনেকগুলো স্যাম্পলের ভিত্তিতে একটা ডিসিশন আসে, আর অবরোহ পদ্ধতির ক্ষেত্রে কি হয়, একটা ডিসিশনের প্রেক্ষিতে অনেকগুলো স্যাম্পলের উপর সেটি প্রয়োগ করা হয়। সেটি হতেছিল অবরোহ এবং আরোহ পদ্ধতির মূল কথা। তো অ্যারিস্টটল তার সমাজ চিন্তাটি বা রাষ্ট্র চিন্তাটি কিভাবে দেখানোর চেষ্টা করছেন, তিনি গভর্নমেন্টের প্রকারভেদ দেখানোর চেষ্টা করছেন, স্লেভারি ব্যবস্থাটি দেখানোর চেষ্টা করছেন। এসবের মাধ্যমে তিনি দেখানোর চেষ্টা করছেন যে সমাজের মধ্যে সমাজটা কিভাবে, সমাজের মানুষ কিভাবে ভালো থাকতে পারে। তারপরে ম্যাকিয়াভেলি তার প্রিন্স গ্রন্থের মাধ্যমে এটি দেখানোর চেষ্টা করছেন, সেটা 1513 সালে। তারপরে থমাস মুর তার ইউটোপিয়ার মাধ্যমে এটি দেখানোর চেষ্টা করছেন। ইউটোপিয়ার মধ্যে তিনি একটি কাল্পনিক রাষ্ট্রের কথা তিনি বলার চেষ্টা করছেন। আইডিয়াল স্টেটের মধ্যে যেমন ছিল, ইউটোপিয়ার মধ্যেও তিনি তেমনই একটি কাল্পনিক স্বর্গরাজ্যের কথা চিন্তা করছেন। ম্যাকিয়াভেলি তার প্রিন্সের মধ্যে মূলত একজন শাসক কিভাবে করলে রাষ্ট্র কাঠামোটি শক্তিশালী থাকে এবং সে চাইলে জনগণের উপকার করতে পারে। একজন দুর্বল শাসক কখনো জনগণের ইচ্ছা করলেও জনগণের উপকার করতে পারে না। একজন শক্তিশালী শাসক যদি অত্যাচারী হয়, সে কিন্তু ইচ্ছা করলে কারো উপকার করতে পারে, ইচ্ছা করলে কারো অনুপকার করতে পারে। সেটি আসলে ফোকাস করে ম্যাকিয়াভেলি বলার চেষ্টা করেন। তারপরে আমরা সেন্ট সাইমনের কথা বলতে পারি, খ্রিস্টান সোশ্যালিজমের মধ্যে এবং আইডিয়ালিং ক্লাস ডিস্টিংশন। এই সেন্ট সাইমনকে কিন্তু অগাস্টসের গুরু বলা হয়। তিনিও কিন্তু অপেক্ষাকৃত কাল্পনিক এক ধরনের সমাজ তত্ত্ববিদ ছিলেন, যে কিভাবে আসলে সমাজের অস্থিরতা থেকে আসলে মুক্তি পাওয়া যায়। তারপরে হলো অগাস্টসকে আমরা বলতে পারি, যাকে আমরা বলি পজিটিভিস্ট, ফাউন্ডার অফ সোশিওলজি, এবং তার কিছু বই আছে পজিটিভ সোশিওলজি এবং সিনথেটিক ফিলোসফি। তার মাধ্যমে কিন্তু আসলে সমাজের পজিটিভ ফিলোসফির মধ্যেই তিনি আসলে 1839 সালেই এই সমাজ চিন্তাকে আসলে একটা আলাদা শাস্ত্র হিসেবে প্রকাশ করার চেষ্টা করেন। এই স্লাইড থেকে তোমরা আসলে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে আইডিয়াল স্টেট কার রচিত? দেখো, প্লেটো। স্লেভারি সম্পর্কে কার আলোচনা আছে, বা গভর্নমেন্ট সম্পর্কে কার আলোচনা আছে? অ্যারিস্টটলের। ম্যাকিয়াভেলির বইয়ের নাম কি? দি প্রিন্স। কিংবা শাসকের চরিত্র সম্পর্কে কে আলোচনা করে গেছেন? প্রিন্স। আচ্ছা, থমাস মুরের বইয়ের নাম কি? কিংবা সেন্ট সাইমন আসলে কে? অগাস্টসের গুরু। তার মূল ফোকাসের জায়গায় কি সে দেখো। যদি আমরা বলি যে প্লেটোর আসলে জন্মসাল কবে, আর খ্রিস্টপূর্ব 427 থেকে 347 বিসি। বিসি মানে বিফোর খ্রিস্ট, অর্থাৎ আজ থেকে 2000 বছর, আজকে 2020 সাল, তাহলে 0 সাল, অর্থাৎ 0 সাল মানে আজ থেকে 2020 সাল, 2020 সাল আগে শুরু হয়েছে। আর তারও আগে 427, অর্থাৎ 450 বছর, তাহলে মোটামুটি 2500, আজ থেকে 2500 বছর আগে প্লেটো, অ্যারিস্টটল ছিল। তারপরে ম্যাকিয়াভেলি কত শতকে? 1469। এটা কোন শতক? লক্ষ্য করো, 1500 শতক বা পঞ্চদশ শতক আমরা বলে থাকি। তাহলে এখানে কিন্তু কতগুলো বই দেখার মাধ্যমে, কতগুলো সাল দেখার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই মনে করতে পারো যে আসলে আসলে কি এখানে কি কি এমসিকিউ টাইপের প্রশ্ন হতে পারে। তারপরে আমরা যাব সমাজবিজ্ঞানের বিকাশের, কিন্তু এর আগে এই আগের স্লাইডটি ছিল সমাজবিজ্ঞানের উদ্ভব, সমাজবিজ্ঞানের পটভূমির এটা উদ্ভব ছিল মূলত। অগস্টসের মাধ্যমেই সমাজবিজ্ঞানের উদ্ভব হয়ে গেল। তারপরে যদি আমরা চাই সমাজবিজ্ঞানের বিকাশ, অর্থাৎ একটা জিনিসের উদ্ভব হওয়ার পরে, যেমন একটি বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তারপরে তো তার আসলে বিকাশ কাল। তাই সমাজবিজ্ঞান 1839 সালে জন্মগ্রহণ করার পর থেকেই আসলে যে বিজ্ঞানের অবদান, সেটাকে আমরা বিকাশ কাল হিসেবে দেখতে পারি। কি দেখলাম আমরা? কার্ল মার্কসকে দেখলাম। কার্ল মার্কস, লক্ষ্য করো, তার মূল অবদান হলো কনফ্লিক্ট থিওরি। আমরা সোশ্যাল, যেটাকে বলি হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম আমরা বলে থাকি, অর্থাৎ ঐতিহাসিক বস্তুবাদ। সেখানে মূলত দ্বান্দ্বিক বস্তুবাদ বা দ্বান্দ্বিক তত্ত্ব থেকেই মূলত এগুলো আসলে বিকশিত হয়েছে, এবং কার্ল মার্কস তার তত্ত্বের মাধ্যমে পুরো সামাজিক ঘটনাগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন বা পারছেন। তাকে বলা চলে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক। লক্ষ্য করো, তারপরে হার্বার্ট স্পেন্সারকে আমরা বলতে পারি, তিনি আসলে এভলিউশনিস্ট, অর্থাৎ আমরা বলতে পারি বিবর্তনবাদী। আমরা এর আগের স্লাইডে আলোচনা করছি, যখন আমরা এর পেছনে 4টে কারণ নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম, তার মধ্যে কিন্তু হার্বার্ট স্পেন্সারকে আমরা দেখানোর চেষ্টা করছি। তারপরে আমরা এমিল ডুরকহেইমকে দেখি, সেখানে তাকে ফাংশনালিস্ট বলা হচ্ছে। লক্ষ্য করো, এর আগেরটি ছিল কনফ্লিক্টিস্ট, কার্ল মার্কস। তারপরে স্পেন্সারকে এভলিউশনিস্ট বলা হচ্ছে, এমিল ডুরকহেইমকে ফাংশনালিস্ট বলা হচ্ছে, ম্যাক্স ওয়েবারকে
ইকোনমিক সোশিয়োলজি অ্যান্ড সোশিয়োলজি অফ রিলিজন, তার কিন্তু অবদানের জায়গাটি হতেছিল ইকোনমিক সোশিয়োলজির উপরে, আরেকটা অবদানের জায়গা হতেছিল সোশিয়োলজি অফ রিলিজন। তারপরে উইলফ্রেড প্যারেটোর কথা বলতে পারি, যেখানে সার্কুলার থিওরির কথা আমরা বলতে পারি, বি টাইলরের কথা বলতে পারি, অ্যানথ্রোপোলজিস্ট, বিশেষ করে মডার্ন ব্রিটিশ প্রিমিটিভ কালচার, মডার্ন ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট আমরা বলতে পারি। এবং সেক্ষেত্রে তার বইয়ের নাম হতেছিল প্রিমিটিভ কালচার এবং এনিমিজম, অর্থাৎ মহাপ্রাণবাদ নিয়ে আলোচনা করে গেছেন তিনি। তারপরে হলো লিউইস হেনরি মর্গান, ইনি অ্যানথ্রোপোলজিস্ট এবং আমেরিকান। এর আগের ইবি টাইলরও অ্যানথ্রোপোলজিস্ট, মর্গান অ্যানথ্রোপোলজিস্ট, কিন্তু মর্গান হলো আমেরিকান আর ইবি টাইলর হতেছিল আমরা জানি হতেছিল ব্রিটিশ। তো এই স্লাইড থেকে আমরা কি কি আমরা দেখতে পারি লক্ষ্য করো। কার্ল মার্কস কত সালে জন্মগ্রহণ করছে, কত সালে মৃত্যুবরণ করছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 1818 থেকে 1883। হার্বার্ট স্পেন্সার কত সালে, 1820 থেকে 1930। এমিল ডুরখেম কত সালে, 1858 থেকে 1917। ম্যাক্স ওয়েবার 1864 থেকে 1920। আমরা এই চারজনকে বলে থাকি সমাজবিজ্ঞানের চার খলিফা। চার খলিফা আসলে অগাস্ট কোচ সমাজবিজ্ঞানকে একটি ধর্মের মতো করে প্রচার করার চেষ্টা করছেন, যার মূল দর্শনটি হলো পজিটিভিজম বা দৃষ্টবাদ, এবং হলো তার মূল কথাটি হচ্ছে লিভ ফর আদার্স। লিভ ফর আদার্স একটি আসলে এমন একটি দর্শন প্রচার করার চেষ্টা করছেন যে দর্শন যদি ধারণ করা হয় তাহলে সেই দর্শনের মাধ্যমে কিন্তু মানুষ আসলে ভালো থাকবে, এবং সেটা মূল কনসেপ্টই হলো লিভ ফর আদার্স। এবং এই বিষয়টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চারজন বিশেষ করে ভূমিকা রেখে গেছেন। একটি হতেছিল কার্ল মার্কস, স্পেন্সার, ডুরখেম এবং ম্যাক্স ওয়েবার। তারপরে আমরা কি দেখি, সেজন্য চার খলিফা এদেরকে বলা হয়। তারপরে উইলফ্রেড প্যারেটোর কথা বলি আমরা, সার্কুলার থিওরি আমরা বলার চেষ্টা করছি এখানে, যে সার্কুলেশন অফ এলিট থিওরি, অর্থাৎ সার্কুলার থিওরি আমি এখানে বলার চেষ্টা করছি যে সমাজবিজ্ঞানের থিওরিগুলো বা যে কোনো জায়গাতে থিওরিগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে লিনিয়ার থিওরি, লিনিয়ার থিওরি অর্থাৎ হলো সামনের দিকে শুধু যেতেই থাকে, পেছনের দিকে আসে না। আরেকটি হচ্ছে হলো সার্কুলার থিওরি। সার্কুলার থিওরি মিন্স হলো এটা ঘুরে ঘুরে আবার ওখানেই আসে। যেমন সভ্যতার শুরু হয়, সভ্যতা উপরের দিকে যায়, আবার ধীরে ধীরে ধ্বংসের দিকে যায়, ধ্বংস হয়ে যায়, নতুন একটি সভ্যতা শুরু হয়, এটাকে বলা হচ্ছে চক্রাকার। এই আর লিনিয়ার থিওরিতে লক্ষ্য করো যে সেই থিওলজিক্যাল স্টেজ বা ধর্মতাত্ত্বিক স্তর ছিল, তারপরে অধিবিদ্যাগত স্তর বা মেটাফিজিক্যাল স্টেজ, তারপরে হয়তো ছিল পজিটিভ স্টেজ বা দৃষ্টিবাদী স্তর। সামনের দিকে যেতেই থাকবে এরকম, এটা আর পেছনের দিকে যাওয়ার সুযোগ নেই। তাহলে দুই ধরনের ধারা, একটা ছিল সার্কুলার একটি, আরেকটা ছিল লিনিয়ার। উইলফ্রেড প্যারেটো অন্যতম ছিল সার্কুলার থিওরির অন্যতম প্রবক্তা। এই টাইলর কোন সালে জন্মগ্রহণ করছে এবং কোন দেশের, এই বিষয়গুলো কিন্তু বলা আছে। লক্ষ্য করে আমি একটু বলে দিই, কার্ল মার্কসের জন্ম হলো জার্মানিতে, হার্বার্ট স্পেন্সার ইংল্যান্ড, এমিল ডুরখেম ফ্রান্স, ম্যাক্স ওয়েবার জার্মানি, উইলফ্রেড প্যারেটো সম্ভবত রাশিয়ান, ইবি টাইলর ব্রিটিশ এবং লিউইস হেনরি মর্গান আমেরিকান। আচ্ছা, এর স্বাভাবিক প্রশ্ন আসে উপমহাদেশের সমাজবিজ্ঞানের পটভূমিটা কেমন। লক্ষ্য করো, তোমাদের প্রথম পত্রে ছিল সমাজবিজ্ঞানের ভূমিকা, আর দ্বিতীয় পত্রের নামটি হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান। আলটিমেট সমাজবিজ্ঞানের প্রথম পত্রেও যা আছে দ্বিতীয় পত্রেও কম বেশি তাই আছে, কিন্তু মূল ফোকাসটি প্রথম পত্রে বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু দ্বিতীয় পত্রে বাংলাদেশ নিয়ে আলোচনা করা হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপট। আলটিমেট তাহলে সমাজবিজ্ঞানের ইতিহাস ঐতিহ্য আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমরা জানতে পারি। আজকেও আমি মোটামুটি আলোচনা করলাম, কিন্তু মূল ফোকাসটি ছিল উপমহাদেশের সমাজবিজ্ঞানের পটভূমি। অর্থাৎ প্রশ্ন হলে এই জায়গাটাতেই বেশিরভাগ ফোকাসটা করা হবে। কি আছে এই স্লাইডের মধ্যে আমরা একটু দেখে যাই। কৌটিল্যের কথা তোমরা জানো। কৌটিল্যকে, কৌটিল্য আমরা জানি যে তখন আমরা এটাকে বেশ নাম করা একজন সমাজবিজ্ঞানী আমরা বলে থাকি একজন পণ্ডিত, তাকে বলে থাকি চাণক্য নামেও অভিহিত হয়। তখনকার রাজার অন্যতম সে পরামর্শদাতা বা মন্ত্রী ছিলেন, এবং ওই সময়টাতে তিনি একটি বই রচনা করেন, তার নাম হচ্ছিল অর্থশাস্ত্র। তার মধ্যে যেমন আর্থিক বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা ছিল, তেমনই কিন্তু আলোচনা করা ছিল আমাদের, লক্ষ্য করো, তেমনই কিন্তু আলোচনা করা ছিল আমাদের রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অন্যান্য বিষয়গুলো ছিল। সেক্ষেত্রে লক্ষ্য করো +- 3 BC, অর্থাৎ বিফোর খ্রিস্ট, কম বেশি 3 বছরের আগে, অর্থাৎ আজ থেকে 2020-এর 2023 অথবা 2017 প্লাস মাইনাস এখানে দেয়া আছে। অর্থাৎ কৌটিল্য আজ থেকে প্রায় 2017 অথবা 2023 সাল আগে এই বইটি রচনা করেন। তারপরে আমরা দেখি যে বাৎসায়ন,
বাদশাহান কি 3 AD অর্থাৎ অ্যানো ডমিনি অর্থাৎ আজ থেকে 2017 আগে এটা কনফার্ম। বাদশাহানটা এটা কনফার্ম। কামসূত্র বইয়ের মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন বিষয়গুলো আসলে দেখানোর চেষ্টা করছেন। বিশেষ করে মানুষ কতগুলো বিয়ে করবে, বিয়ে করার মাধ্যমে আসলে কিভাবে সমাজ সংসারটি পরিচালিত করবে, তার বংশধারাটি কিভাবে নির্ণীত হবে, সেই বংশধারায় সম্পত্তি কিভাবে আসলে বন্টিত হবে, এবং তারপরের সামাজিক সম্পর্কটি একজনের সাথে আরেকজন কিভাবে আসলে সামনের দিকে পরিচালিত হবে, এই বিষয়গুলো কিন্তু মোটামুটি একটি পর্যবেক্ষণ ধারা কিন্তু বাদশাহানের এই কামসূত্র বইয়ের মধ্যে দেয়া আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উপমহাদেশের সমাজ চিন্তার যদি কোনো লিখিত রূপ থাকে সেটি কৌটিল্যের অর্থশাস্ত্রের মাধ্যমে এবং বাদশাহানের কামসূত্রের মাধ্যমে প্রথমে দেখতে পাই। তারপরে আল বিরুনি, আমরা দেখি তিউনিসিয়ার অন্যতম পর্যটক আল বিরুনি 973 খ্রিস্টাব্দে এখানে আসে এবং 1050 সালে মারা যান উনি। তিনি এই সময়টাতে ভারতীয় উপমহাদেশে আসেন এবং তিনি কিন্তু ভারতীয় উপমহাদেশের সমাজ চিত্র সম্পর্কে তার বইয়ে লিখে যান। তার বইয়ের নাম হচ্ছে ভারত তত্ত্ব। তাকে বলা হচ্ছে ফাউন্ডার অফ আইডিওলজি। তারপরে আবুল ফজল ইবনে মুবারক, আবুল ফজল কথা আমরা জানি যে সম্রাট আকবরের অন্যতম মন্ত্রী। তিনি একটি বই লেখেন, তার নাম হলো আইনে আকবরী। এখানে আসলে সম্রাট আকবর সমাজকে ভালো রাখার জন্য কিন্তু বিভিন্ন কাজ করে গেছেন। বিশেষ করে তিনি বলার চেষ্টা, একটি ধর্ম প্রচার করার চেষ্টা করছেন যার নাম ছিল দ্বীন ইলাহি। তিনি ইলাহির মাধ্যমে আইনি আকবরের বইয়ের মাধ্যমে ওইটি কিন্তু আসলে ফোকাসটা করা হয়েছে। অর্থাৎ মূল কনসেপ্টটি ছিল এখানে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলমান আছে, তাদের মধ্যে ধর্মীয় বিভেদ কেন থাকবে, বরঞ্চ একটি কমন ধর্ম আমি বানাবো যেখানে সবাই এক ধর্মের হবে, ধর্মীয় বিভেদ আর থাকবে না। লক্ষ্য করো, এটিও কিন্তু সমাজ চিন্তার জগতে আসলে রাষ্ট্র চিন্তকদের এক ধরনের অবদান। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আবুল ফজলের বইয়ের নাম কি, আইনি আকবরী। তারপরে যে বিষয়টি বলতে পারি, রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, ডব্লিউ জোন্সের এটি একটা পত্রিকা ছিল, ডব্লিউ জোন্স সম্পাদিত। অর্থাৎ লক্ষ্য করো, তখন কিন্তু 1784 সাল অর্থাৎ ইংরেজ আমল কিন্তু শুরু হয়ে গেছে। তারপরে 1850 সালে আসলে কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 1850 সালে, কিন্তু সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত হয় 1917 সালে। তারপরে বোম্বে অ্যান্ড মাদ্রাজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় পরপর সমাজবিজ্ঞান। তারপরে এটাকে আমরা বলতে পারি গোবিন্দ সদাশিব গৌড়ে 1893 সাল থেকে 1983 সাল অর্থাৎ তার বয়সকাল। বোম্বে ইউনিভার্সিটির তিনি টিচার ছিলেন এবং বলা হচ্ছে যে ইন্ডিয়ান ফাদার অফ সোশিয়োলজি, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের সমাজবিজ্ঞানের জনক। তখন তো বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের মধ্যেই ছিল এবং ভারতীয় উপমহাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হচ্ছে গোবিন্দ সদাশিব গৌড়ে, জিএস গৌড়ে। তারপরে আমরা রাধা কমল মুখার্জিকে বলতে পারি, লখনৌ ইউনিভার্সিটি তিনি টিচার ছিলেন। তারপরে নির্মল কুমার বোস বলতে পারি, অজিত কুমার সেন বাংলাদেশের বলতে পারি, বিনয় কুমার সরকার ক্যালকাটা ইউনিভার্সিটির বলতে পারি, এবং হলো বিনয় কুমার ক্যালকাটা ইউনিভার্সিটি, তিনি তাকে বলা হচ্ছে বাংলা ভাষায় আর কি ক্লেম বেঙ্গলি ফাউন্ডার অফ সোশিয়োলজি ইন ইন্ডিয়া। লক্ষ্য করো, গোবিন্দ সদাশিব গৌড়ে ছিল ইন্ডিয়ান উপমহাদেশের সমাজবিজ্ঞানের জনক, কিন্তু বাংলায় পঠন পাঠনের ক্ষেত্রে বিনয় কুমার সরকারকে বলা হচ্ছে। এই স্লাইড থেকে আমরা কি কি এমসিকিউ মোটামুটি পেতে পারি। এটা তো হলো উপমহাদেশে প্রথম কবে শুরু হয়, কৌটিল্যের হাত ধরে অর্থশাস্ত্রের মাধ্যমে, বাদশাহান কামসূত্র। তারপরে আল বিরুনিকে কি বলা হয়, ফাদার অফ আইডিওলজি বা তো সেক্ষেত্রে ভারত তত্ত্বের মাধ্যমে তিনি আসলে বলার চেষ্টা করছেন তার ভারতীয় উপমহাদেশে ভ্রমণের অভিজ্ঞতাকে। তারপরে আবুল ফজলের বইয়ের নাম আইনে আকবরী বলা যেতে পারে, কোন সময়কাল সেটি বলা আছে। আইনে আকবরী আসলে আবুল ফজল কে ছিলেন, আকবরের মন্ত্রী ছিলেন, এই কথাগুলো আমরা বলতে পারি। তারপর রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটা কি বা কে সম্পাদক ছিলেন, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে। তারপরে কলকাতা ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়, কিংবা সমাজ বিজ্ঞান আসলে কলকাতা ইউনিভার্সিটিতে কত সালে প্রতিষ্ঠিত হয়, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে। আর ইন্ডিয়ান ফাদার অফ সোশিয়োলজি কে, গোবিন্দ সদাশিব গৌড়ে, এটি কিন্তু আসলে তিনি কোন ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন সেটা আসতে পারে। রাধা কমল মুখার্জির কি একটি ভূমিকা আছে বিশেষ করে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠার ক্ষেত্রে। লখনৌ ইউনিভার্সিটিতে তিনি বাংলাদেশে আগে ছিলেন, পরে কিন্তু লখনৌ ইউনিভার্সিটিতে চলে যান। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারি। তিনি লখনৌ ইউনিভার্সিটি ছিলেন। তারপর নির্মল কুমার বোস, অজিত কুমার সেন আসলে তারপরে হলো বাংলাদেশে ছিলেন, পরবর্তীতে ইন্ডিয়াতে চলে যান। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারি। এই চ্যাপ্টার থেকে মোটামুটি চলে যায় পরের চ্যাপ্টারে, আমরা চলে যাই পরের স্লাইডে। বাংলাদেশের সমাজ বিজ্ঞানের পটভূমি। লক্ষ্য করো, এর আগে ছিল ইন্ডিয়াতে উপমহাদেশে, এবার বাংলাদেশের দিকে চলে যাই আমরা। ক্লড লেভি ডি স্ট্রস, ফাউন্ডার উইথ দ্য হেল্প অফ ইউনেস্কো অ্যাজ এ প্রজেক্ট ডিরেক্টর।
আর ক্লড ডি লেভি স্ট্রস ছিলেন হতেছিল ইউনেস্কোর একজন অফিসার বা একজন টিচার। তিনি আসলে সারা পৃথিবীতে কিভাবে আসলে সাহিত্য সংস্কৃতি আসলে যথার্থভাবে ছড়িয়ে দেওয়া যায়, গবেষণা করা যায়, সেই চিন্তাটি সে একজন অফিসার ছিলেন। তিনি বাংলাদেশ ভ্রমণ করেন, বাংলাদেশ ভ্রমণ করে বিশেষ করে পার্বত্য অঞ্চল ভ্রমণ করে তিনি আসলে দেখেন যে আমাদের দেশটা আসলে উর্বর ভূমি এটার জন্য। তারপরে ডক্টর পিয়েরে বিসাইনি, তাকে বলা হয় ফার্স্ট চেয়ারম্যান ইন 1957 এট ডিইউ, অর্থাৎ বাংলাদেশের প্রথম সমাজবিজ্ঞান চর্চা শুরু হয় 1957-58 শিক্ষাবর্ষে। তার প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর পিয়ারে বিসাইনি, যার জন্মসাল মৃত্যুসাল 1914 থেকে 1989। তারপর ডক্টর আবুল খায়ের নাজমুল করিম, যাকে আমরা বলি ফার্স্ট বেঙ্গলি চেয়ার ইন 1958 এট ডিইউ, অর্থাৎ বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক আমরা বলি যে এ কে নাজমুল করিম। ডক্টর আবুল খায়ের নাজমুল করিম 1922 সালে জন্মগ্রহণ করে 1982 সালে মারা যান। তিনি প্রথম চেয়ারম্যান হন 1958 সালে, কিন্তু তার আগে বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম সমাজবিজ্ঞান যখন শুরু হয় তার চেয়ারম্যান ছিলেন ডক্টর পিয়ারে বিসাইনি 1957 সালে। 1958 সালে আসলে ডক্টর পিয়ারে বিসাইনি এই দেশ থেকে চলে যান, তখন কিন্তু আসলে এ কে নাজমুল করিম তার চেয়ারম্যান হন। এ কে নাজমুল করিমের বই আছে দি ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি সোশ্যালিস্ট, 1980 সালে যেটা প্রকাশ হয় এবং বাংলা একাডেমির হাত ধরে। তারপরে এখানে সোশ্যালজি স্টার্টস 1926 উইথ ফিলোসফি, দেন 1900, অর্থাৎ সমাজবিজ্ঞান 1926 সালে ফিলোসফি অর্থাৎ দর্শন শাস্ত্রের একটি অনুষঙ্গিক কোর্স হিসেবে পড়ানো হয়। 1939 সাল থেকে পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হয় এবং সেপারেট ডিসিপ্লিন অর্থাৎ আলাদা শাস্ত্র হিসেবে 1957-58 শিক্ষাবর্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে শুরু হয়। তারপরে যদি এটাকে ছড়াই দেওয়া যায়, ঢাকা ইউনিভার্সিটিতে থাকলেই তো হবে না, সারা দেশে ছড়াই দিতে হবে। কিভাবে? বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ, প্রফেসর এফ আর খানের কথা বলতে পারি, ঢাকা ইউনিভার্সিটির প্রথম ছাত্র। তো সেক্ষেত্রে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির প্রথম সমাজবিজ্ঞানের চেয়ারম্যান 1964 থেকে 1969 সাল পর্যন্ত। তারপরে ডক্টর অনুপম সেন চিটাগাং ইউনিভার্সিটির, তারপরে রঙ্গলাল সেন ঢাকা ইউনিভার্সিটির, এবং রঙ্গলাল সেনকে বিশেষ করে নিয়ে আসার কারণ হলো তিনি ন্যাশনাল প্রফেসর হয়ে যান। ডক্টর বদরুদ্দোজা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রথম চেয়ারম্যান 1970 সালে। তারপর প্রফেসর বজলুল মবিন চৌধুরী ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনি টিচার ছিলেন। পরবর্তীতে 1992 সালে শাহজালাল ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শাহজালাল ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সমাজবিজ্ঞান চালু করা হয় এবং সেখানে কিন্তু প্রথম চেয়ারম্যান হিসেবে তিনি যোগদান করেন। ডক্টর আব্দুল কাদের ভূঁইয়া, তার নামটি আসার কারণ হলো তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও খুলনা ইউনিভার্সিটিতে প্রথম ভিসি হিসেবে যোগদান করেন এবং সেখানে কিন্তু তিনি সমাজবিজ্ঞান একটি আলাদা শাস্ত্র হিসেবে চালু করেন। ডক্টর সেলিনা আহমেদের কথা বলতে পারি, তিনি খুলনা ইউনিভার্সিটির প্রথম চেয়ারম্যান ছিলেন 2002 সালে। ডক্টর শফিউল ইসলাম লিলনের কথা বলতে পারি, তিনি ফার্স্ট আমরা জানি যে বিশ্ব ব্যাংকের একটি প্রজেক্ট আছে হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রজেক্ট, এটির চেয়ার 2009 সালে প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি হন। তারপরে বিএম কলেজ বরিশালে 1991-92 সাল থেকে সমাজবিজ্ঞান শুরু হয় ঢাকা ইউনিভার্সিটির অধীনে, এবং রাজশাহী, ঢাকা, ইডেন এবং অন্যান্য কোন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু আসলে বিভিন্ন কলেজগুলোতে সমাজবিজ্ঞান আসলে চর্চা শুরু হয় অনার্স এবং মাস্টার্স পর্যায়ে। এটি ছিল বাংলাদেশের সমাজ চর্চার বিকাশ পটভূমিতে। এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাজবিজ্ঞানের চেয়ারম্যান কে? অনুপম সেন কোন ইউনিভার্সিটির? রঙ্গলাল সেন বাংলাদেশের সমাজবিজ্ঞানের টিচারদের মধ্যে কে ন্যাশনাল প্রফেসর হয়? বা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রথম চেয়ারম্যান কে? বা সাস্ট বা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রথম চেয়ারম্যান কে? আব্দুল কাদের ভূঁইয়া কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? খুলনা ইউনিভার্সিটির প্রথম চেয়ারম্যান কে? এইসব বিষয়গুলো, বা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম আসলে শুরু হয় কোন সালে, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে। তো এই ক্ষেত্রে আমি সিকিউ আলোচনা করে ফেললাম, এবার এমসিকিউ আলোচনা করে ফেললাম, এবার সিকিউতে যাব। তোমরা লক্ষ্য করো একটি কিন্তু আমি এখানে একটা স্ট্যান্ডার্ড একটি প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি, যেটা কিন্তু 2018 সালে আসছে। আমাকে একটু ফলো করো, আমার মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর দিতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমি একটু এডিট করা আছে আমার প্রশ্নের মধ্যেও, সিকিউ এর মধ্যেও এডিট করা আছে, অর্থাৎ যেটি হুবহু দেওয়ার প্রেক্ষিতেও আমি কিন্তু একটু এডিট করে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে এবং বোঝাতে সুবিধা হয়। লক্ষ্য করো উদ্দীপকের মধ্যে কি আছে? 1839 সালে ইউরোপে একটি শাস্ত্রের জন্ম হলেও বাংলাদেশে 1957 সালে এটির চর্চা আলাদাভাবে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে একজন ক্ষণজন্মা অধ্যাপকের অবিরাম পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জটিল সমস্যার সমাধানে এই বিভাগের স্নাতকরা বিশেষ ভূমিকা পালন করে আসছে। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এই বিজ্ঞানটির অধ্যয়ন অত্যন্ত জরুরি। এইটি যদি উদ্দীপক হয়ে থাকে তাহলে তার খুব স্বাভাবিকভাবেই তার প্রয়োজন হলো যে 4টা কোশ্চেন আমরা বলে থাকি যে জ্ঞান, উদ্ভাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। সেক্ষেত্রে ক, খ, গ, ঘ আমরা বলে থাকি। ক প্রশ্নে ছিল পজিটিভ ফিলোসফি গ্রন্থটি কার?
এটি হলো জ্ঞানমূলক একটি প্রশ্ন, যার উত্তর হতে পারে অগস্ট কোত। লক্ষ্য করো আমি কিন্তু অনেকগুলো উত্তর এখানে দিছি, অগস্ট, আগস্ট, যে কোনো ভাবে দিলেই আমরা উত্তর নিব। কোত, কত, কোতে, যে কোনো ভাবে দিলেই উত্তর নিব। কিন্তু এটা বাংলা, কিন্তু যদি ইংরেজিতে দাও অবশ্যই AUGUSTE, অগাস্ট, COMTE, কোত। আমি অনেক সময় মনে রাখার জন্য বলে থাকি অগাস্তি কমতি। আসলে তোমরা তোমাদের মতো করে মনে রাখবা। ওটা মনে রাখতে হবে যে ফরাসি যারা আছে তাদের সবসময় এক ধরনের, আমরা নাকের মধ্যে থেকে এক ধরনের উচ্চারণ করি, সেখানে আমরা দেখি যে চন্দ্রবিন্দুর ব্যবহার বেশি হয়ে থাকে। তো অগস্ট, অনেক সময় অগস্টের মধ্যেও কিন্তু চন্দ্রবিন্দু দেয়, কোঁতের মধ্যেও আসলে চন্দ্রবিন্দু দেয়, সেই জন্য আসলে ইটা সবসময় থাকে, এটাই বিষয়। তারপর 2 নম্বর প্রশ্ন হলো নবান্ন উৎসব বলতে কি বোঝো। এখানে লক্ষ্য করো এটার কিন্তু দুটো অংশ, একটা হলো জ্ঞান অংশ আছে, একটা হচ্ছে অনুধাবন অংশ আছে। তাহলে এটার জ্ঞান অংশ কি আছে, নবান্ন উৎসব বলতে কি বুঝো। নবান্ন উৎসব লক্ষ্য করে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে কৃষিজ একটি উৎসবের নাম নবান্ন উৎসব, এটা জ্ঞান হয়ে গেল। নবান্ন উৎসব বলতে কি বুঝো, তাহলে নবান্ন উৎসব কি, যদি এটি তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকতো, অর্থাৎ ক প্রশ্ন থাকতো, এইটুকু লিখলেই হতো বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে কৃষিজ একটি উৎসবের নাম নবান্ন উৎসব, শেষ। কিন্তু এটা তো তোমাদের খতে দিছে, অর্থাৎ নবান্ন উৎসব বলতে কি বুঝো, এটা অনুধাবন তোমাকে লিখতে হবে আর একটা নম্বর পাওয়ার জন্য, অর্থাৎ এখানে 2 নম্বর পাওয়ার জন্য 2টো অংশ লিখতে হবে। জ্ঞান অংশ কিন্তু লিখলাম, অনুধাবন অংশের জন্য লিখতে হবে। এবার এটাকে একটু বর্ণনা করে দিতে হবে, যে ওই কথাটুকু একটু বিস্তৃত বর্ণনা করলে বাংলা বা প্রয়োগ বা বাংলাদেশের প্রেক্ষিতে বা বইয়ের প্রেক্ষিতে যদি তোমরা একটু আলোচনা করতে পারো বা উদাহরণের প্রেক্ষিতে যদি আলোচনা করতে পারো, সেটি আসলে অনুধাবন হয়ে যায়। তো ধরো অনুধাবনে কি আছে, বাংলাদেশের শস্য উৎপাদনের 2টো ঋতু আছে, একটা গ্রীষ্মকালীন খরিফ ঋতু, পরে হইতেছিল পয়লা অগ্রহায়ণের ধান, ওটাকে কেন্দ্র করে এই উৎসব পালন করা হয়। কৃষকরা তাদের বাড়িতে আত্মীয় স্বজনকে নিয়ে নতুন ধানের পিঠা পুলি খেয়ে এই উৎসব উদযাপন করে। লক্ষ্য করো নবান্ন উৎসব, উৎসবের সাথেই কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে এক ধরনের হইচই করার বিষয় আছে। কি কখন করবে তার পেছনে তো কারণ লাগবে। লক্ষ্য করো যে এখানে বলা আছে শস্য উৎপাদনের 2টো ঋতু, এটা কি গ্রীষ্মকালীন ঋতু, খরিফ ঋতু, এটাকে বলা ছিল। তারপরে পয়লা অগ্রহায়ণ ছিল নবান্ন, পয়লা অগ্রহায়ণে, অর্থাৎ এই যে এই সময়টাতে তোমাদের তো আর 7-8 দিন পরেই, আজকে আমরা কয় তারিখ, আজকে আমরা 7 তারিখ, 8 তারিখ, মনে করো যে আর 7 দিন পরে 15-16 তারিখে কিন্তু পয়লা অগ্রহায়ণ শুরু হয়ে যাবে। ওই দিনটি কি নবান্ন উৎসব বলা হয়, যদিও আরো 2-4 দিন আগে থেকে ধান কাটা শুরু হয়ে যায়। ওই দিনটি মানুষ, কৃষকের উঠানে আসলে ধান আসে, ধান প্রসেস করে, এবং ওই দিনই হয়তো বা বিভিন্ন রকম পিঠা, পায়েস, পুলি, অন্যান্য রকম উৎসবগুলো করে আত্মীয় স্বজনকে নিয়ে, এটাকে বলা হচ্ছিল আসলে নবান্ন উৎসব। লক্ষ্য করো তাহলে আমি এখানে যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হলো খ নম্বরের উত্তরটি কিভাবে দেবে। খ নম্বরের উত্তরটি হলো নবান্ন উৎসব বলতে কি বুঝি, এটি যদি বলে থাকে তার মধ্যে এর মধ্যে একটি জ্ঞান অংশ থাকবে, আরেকটি হলো অনুধাবন অংশ থাকবে। জ্ঞান অংশ এটা কি জিনিস, শুধুমাত্র এক কথায়, 2 কথায় কিংবা বইয়ের মধ্যে যে কথাটি আছে সেই কথাটি বলে দাও, আর তাকে বিশ্লেষণ করে বা তাকে উদাহরণ করে, তাকে অন্যান্য জায়গায় অন্যান্য প্রেক্ষিতে, তোমার জ্ঞানের প্রেক্ষিতে যদি বিভিন্ন বিশ্লেষণ করতে পারো, সেটাকে আমরা বলতেছি অনুধাবন। তারপরে গ নম্বর, উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে। লক্ষ্য করো আমরা গ এবং ঘ নম্বর অবশ্যই উদ্দীপকের মধ্যে না যে আলোচনা করা যায় না। ক নম্বর দেখো পজিটিভ ফিলোসফি গ্রন্থটি কার, উদ্দীপকের মধ্যে যাওয়ারই দরকার নাই। খ নম্বর প্রশ্ন নবান্ন উৎসব বলতে কি বুঝো, উদ্দীপকের সাথে এর কোনো সম্পর্কই নাই। কিন্তু গ নম্বর প্রশ্ন উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে। উদ্দীপক ছাড়া যদি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি, সেটা কখনোই গ কিংবা ঘ লেভেলে হবে না, অর্থাৎ এটাকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা লেভেলে যাওয়া সম্ভব না। তাহলে খ নম্বরের মধ্যেও যদি অনেক বড় বিশ্লেষণ মার্কা প্রশ্নের উত্তর চাওয়া হয়, সেটি কিন্তু কখনোই ঘর মতো, অর্থাৎ উচ্চতর দক্ষতা কিংবা আমরা বলতে পারি না যে প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে। তাহলে গতে আমরা কি দেখি, উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে। আমরা লক্ষ্য করো যে বিশ্লেষণ যদি করো, 1839 সালে ইউরোপে একটি শাস্ত্রের জন্ম হলেও বাংলাদেশে 1957 সালে এটির চর্চা আলাদাভাবে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে একজন ক্ষণজন্মা অধ্যাপকের অবিরাম পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জটিল সমস্যা সমাধানে এই বিভাগের স্নাতকরা বিভিন্ন ভূমিকা পালন করে আসছে। একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এই বিজ্ঞানটির অধ্যয়ন অত্যন্ত জরুরি। তাহলে এটা কোথায় আসলে বলা আছে, বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু বলা আছে। তাহলে উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা আছে, অবশ্যই সেটি হলো বিশ্ববিদ্যালয়ের একজন ক্ষণজন্মা অধ্যাপকের অবিরাম পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়। তাহলে ডক্টর নাজমুল করিমের কথা বলা আছে, বাংলাদেশের সমাজ বিজ্ঞানের জনকের নাম বলা আছে, নামের কথা বলা আছে। তাহলে এখানে জ্ঞান অংশ কি হবে, আমরা পরের স্লাইডে কিন্তু এটা বিশ্লেষণ আছে। দেখো জ্ঞান অংশে উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা আছে, উদ্দীপকে প্রফেসর আবুল খায়ের নাজমুল করিমের কথা বলা আছে, বা এ কে নাজমুল করিমের কথা বলা আছে। এদের অনুধাবন অংশ কি হবে, বইয়ের মধ্যে যা আছে আসলে তাই। হ্যাঁ, তরুণ নাজমুল করিম 1946 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস করে। তারপরে 1950 সালে উক্ত বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করে।
পরে 1953 সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি করে। তারপরে ইউনেস্কোর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1957 সালে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হলে তিনি এতে যোগদান করেন। 1958 সালে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। লক্ষ্য করো যে এখানে তাহলে এর আগের স্লাইডে বলা আছে যে একজন খননধর্ম অধ্যাপকের অবিরাম পরিশ্রমের ফলে এটা সম্ভব হয়। অবিরাম পরিশ্রম মানে অনেক কাজ করে আসলে সমাজবিজ্ঞানে চলে আসে। আর এই বিষয়টি কিন্তু আসলে অবিরাম পরিশ্রমের কথা বলা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাস করে, তারপরে বিভাগ যোগদান করে শিক্ষক হিসেবে, তারপরে অন্য বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান থেকে মাস্টার্স ডিগ্রি করে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে এবং চেয়ারম্যান হয়। লক্ষ্য করো এই যে অনেকগুলো চেষ্টার কথা তাহলে তাকেই নির্দেশ করতেছে। কিন্তু জ্ঞানের প্রেক্ষিতে অনুধাবন আনলাম, অনুধাবনের প্রেক্ষিতে প্রয়োগ। এবার কিভাবে লিখতে হয়? প্রয়োগের ভাষাটি এমন হবে, উদ্দীপকে প্রফেসর নাজমুল করিমের অক্লান্ত পরিশ্রমের কথাই বলা হয়েছে। বাংলাদেশের সমাজবিজ্ঞান শাস্ত্রটির উদ্ভব ও বিকাশের সাথে এই ক্ষণজন্মা ব্যক্তির নাম অনস্বীকার্য, অন্য কোন ব্যক্তির অবদান এরকমটি নাই। তাহলে এই উদ্দীপকটি একেবারে নাজমুল করিমরেই নির্দেশ করতেছে। তাহলে এই যে প্রয়োগ অংশে বা গ নম্বরের উত্তর আমরা কেমনে লিখবো লক্ষ্য করবো। এখানে মোটামুটি কিন্তু 7টা সেন্টেন্স, 5টা থেকে 7টা সেন্টেন্সের মধ্যেই কিন্তু এটি দেওয়া আছে। কি আছে? উদ্দীপকে প্রফেসর নাজমুল করিম স্যারের সাথে কথা বলা হয়েছে, শেষ, জ্ঞান অংশ হয়ে গেল। তুমি যদি এইটুকু লেখো তাহলে 1 নম্বর পাবা। আর অনুধাবন অংশে আমি এখানে 5, 6টা 7টা লাইন লিখছি, এখানে যদি তোমরা 2-3টা লাইন লেখো তাও হবে, যদি এর চেয়ে বেশি লেখো তাও হবে। নরমালি এটি একটি স্ট্যান্ডার্ড উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। এই উত্তর একটু কম বেশি হলেও কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরটি হবে। এই অবিরাম প্রচেষ্টাটি কেমনে দেখাবা লক্ষ্য করো যে ওখানে কিন্তু বলা আছে যে একজন ক্ষণজন্মা অধ্যাপকের অবিরাম পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়। অবিরাম পরিশ্রমটা কি? অবিরাম পরিশ্রমটি দেখো, প্রথমে শিক্ষক হিসেবে পাশ করে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করে, অন্য জায়গায় যে সমাজবিজ্ঞান পড়ে আসে শিক্ষক হিসেবে যোগদান করে, আবার এনে বিভাগের চেয়ারম্যান হয়। এই যে অবিরাম পরিশ্রম, এটি বলা হয়েছে। আর প্রয়োগটা কি? প্রয়োগের ভাষা হবে উদ্দীপকে প্রফেসর নাজমুল করিম এই কাজগুলো করে, অতএব এই ব্যক্তিটি এই আসলে নির্দেশ করে দিতে হবে, তখনই সেটি প্রয়োগ হয়ে যাবে। আমি যাব হলো এবার উচ্চতর দক্ষতা অংশে। লক্ষ্য করো, একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এই বিজ্ঞানটির অধ্যয়ন অত্যন্ত জরুরি। মতামত পূর্বক বিশ্লেষণ করো। এটি যদি প্রশ্ন হয়ে থাকে, এটির জ্ঞান অংশ কি? উক্ত মন্তব্যের সাথে আমি একমত, এটি বলার সাথে তুমি 1 নম্বর পেয়ে যাবা। একমত কেন হবা? এটির জন্য তুমি আসলে অনুধাবন অংশ বলবা। সমাজবিজ্ঞান হলো পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান, আর সমস্যা তৈরি হয় সামাজিক সম্পর্কের জটিলতা থাকে। সুতরাং সমাজের কোনো জটিলতা অর্থ সামাজিক সম্পর্কের জটিলতা। যে কোনো সামাজিক সমস্যা যেমন দারিদ্র্য, ক্ষুধা, বেকারত্ব, অপরাধবৃত্তি বা এই ধরনের সামাজিক সমস্যা মূলত সামাজিক সম্পর্কের জটিলতায় বা আরেকটি সমস্যার কারণ ও ফল যথাযথভাবে এর গভীরে প্রবেশ করতে পারলে এটি দূরীভূত করা সম্ভব। তার জন্য প্রয়োজন গবেষণা। লক্ষ্য করো, অধ্যয়ন মানে আসলে গবেষণা। মন্তব্য অর্থাৎ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য সমাজ বিজ্ঞানের অধ্যয়ন অত্যন্ত জরুরি, এই কথাটি তুমি অনুধাবন অংশে বিশ্লেষণ করে দিলাম। দেখো, উক্ত মন্তব্যের সাথে আমি একমত। উক্ত মন্তব্যটা কি ছিল? একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য সমাজ বিজ্ঞানের অধ্যয়ন অত্যন্ত জরুরি। আমি জরুরি বলে আমি মনে করি। আসলে জ্ঞানের অংশে এই কথাটি লেখা উচিত ছিল, কিংবা আমি একমত এই কথাটি বললেও হবে। তুমি বিভিন্ন ভাবে একটি কথাকে কিন্তু বিশ্লেষণ করতে পারো। তাহলে অনুধাবন অংশে এই কথাটির বিশ্লেষণ। তারপরে প্রয়োগ অংশে কি? সমাজবিজ্ঞান যেহেতু সমাজ নিয়ে গবেষণা করে থাকে, সম্পর্কের প্রকৃতি নিয়ে গবেষণা করে থাকে এবং সামগ্রিকভাবে সমাজ নিয়ে গবেষণা করে থাকে, তাই সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব। লক্ষ্য করে, উদ্দীপকের মধ্যে যে কথাটি বলা আছে সেই কথাটি কিন্তু আমি প্রয়োগ অংশে আসলে নিয়ে আসছি লজিক্যালি, অনুধাবনের প্রেক্ষিতে। জ্ঞান এবং অনুধাবনের প্রেক্ষিতে লজিক্যালি আসলে প্রয়োগ অংশে আমি নিয়ে আসছি উদ্দীপকের মধ্যে কি কথাটি আছে। তারপরে উচ্চতর দক্ষতায় কি আছে? উচ্চতর দক্ষতায় কিন্তু 3টে জিনিস আছে। সেটা হচ্ছে, একটা হলে ভাবে বিশ্লেষণ হবে অথবা সংশ্লেষণ হবে, অর্থাৎ অনেকগুলো ঘটনার প্রেক্ষিতে একটি ঘটনা নিয়ে আসলে এটাকে বলা ছিল সংশ্লেষণ, অথবা হবে তুলনা। তাহলে উচ্চতর দক্ষতার 3টা কম্পোনেন্ট, একটা হলো বিশ্লেষণ, একটা হলো সংশ্লেষণ, আর একটা হচ্ছে তুলনা। এখন এখানে কি হবে? এখানে হতেছিল আমরা বিশ্লেষণ অংশ পড়ব। বিশ্লেষণ লক্ষ্য করো, তাহলে উচ্চতর দক্ষতায় হয় সংশ্লেষণ হবে, অথবা বিশ্লেষণ হবে, অথবা তুলনা হবে। লক্ষ্য করো, উচ্চতর দক্ষতার এখানে আমরা তাহলে বিশ্লেষণ অংশ আলোচনা করছি। বিশ্লেষণে কি আছে? সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ অর্থ সমস্যা মুক্ত ও সমতার বাংলাদেশ। সামষ্টিকভাবে এটিকে সহজে করা সম্ভব নয়। এটিকে করার জন্য প্রয়োজন ব্যাপক তথ্যভিত্তিক গবেষণা বা সমাজের সার্বিক দিক নিয়ে একমাত্র সমাজবিজ্ঞান করে থাকে, যা সমাজের সার্বিক দিক নিয়ে একমাত্র সমাজবিজ্ঞান করে থাকে। অন্যান্য বিষয়ের মাধ্যমে যে কোনো একক দিকে সমস্যা সমাধান সম্ভব, কিন্তু সমস্যার কারণ বা ফলাফল যখন বিষয়ের বিস্তৃতিকে অতিক্রম করবে তখন সেটা করা সম্ভব হবে না। তাই সমাজবিজ্ঞানী একমাত্র বিজ্ঞান যার মাধ্যমে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব। তাহলে
এই যে প্রশ্নটি ছিল 4টে সেক্টরে একেবারে প্রুফ করে দিলাম আমি, এটি করার সাথে সাথে তুমি কিন্তু 4-এ 4 পেয়ে যাবা। আমি সামনের দিকে আগাবো, কারণ আরো স্লাইড আমার আছে। উদ্ভব সম্পর্কিত আরেকটি প্রশ্ন আমি দিয়ে দিছি, লক্ষ্য করো এর আগেরটা ছিল হলো সমাজবিজ্ঞানের জনককে, তাই না? এই যে এই উদ্ভব সম্পর্কিত এই প্রশ্নের মধ্যে আমি একটা সাইড আলোচনা করলাম যে কে আসলে সমাজবিজ্ঞানের জনক বাংলাদেশে। আরেকটি ধরনের প্রশ্ন হতে পারে উদ্ভাবের ইতিহাস সম্পর্কিত। সম্প্রতি একটি কলেজে অনার্স কোর্স চালু হয়েছে। প্রথম পর্যায়ে কোর্সটি দর্শন রাষ্ট্রবিজ্ঞানের একটি আনুষঙ্গিক কোর্স হিসেবে পড়ানো হতো। উক্ত কলেজে দীর্ঘদিন থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণীতে শিক্ষার্থী প্রিয় কোর্সটি পড়ানো হচ্ছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কর্তৃপক্ষ উক্ত বিষয়ে অনার্স কোর্স পর্যায়ে কোর্সটি চালু করে এবং একটি এনজিও এর জন্য অর্থায়ন করে। সম্পূর্ণ ঘটনাটি বিভাগে নব্য যোগদানকৃত শিক্ষক জনাব এক্স কে এদেশে উক্ত কোর্সটির প্রথম পঠন পাঠনের ইতিহাসটি মনে করিয়ে দেয়। তিনি বলেন, নিজ দেশের সমাজ সংস্কৃতি ঐতিহ্য ও গতি প্রকৃতি সম্পর্কে জানার জন্য এই বিষয়ের অধ্যয়ন বিশেষ প্রয়োজন। এই উদ্দীপক এবং এর আগের উদ্দীপক, এই দুটো উদ্দীপক ছাড়া উদ্ভব নিয়ে আর কোনো সিকিউ প্রশ্ন হবে না, মোটামুটি বলে দেওয়া যায়। এই দুটো ধারারই প্রশ্ন সাধারণত হয়ে থাকে। গ নম্বরে কি দেয়া আছে দেখো, উদ্দীপকে কোন শাস্ত্রে উদ্ভবের ইতিহাসের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। কিভাবে করতে হবে সেটা আমি বলে দিছি। যারা এক্স এর মন্তব্যের সাথে তুমি কি একমত? হ্যাঁ বললে সেটাকে প্রুফ করে যাবা, না বললে সেটাকে প্রুফ করে যাবা। এভাবেই কিন্তু আমরা এই সিকিউটি সমাধান করতে পারি। আমি আসলে পরের অংশে চলে যাব, সমাজবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা। লক্ষ্য করো যে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিম্নলিখিত কিছু ফোকাসের প্রেক্ষিতে আলোচনা করা যেতে পারে। অর্থাৎ যে কোনো একটা জিনিস আমি পড়বো, কোনো কারণ ছাড়া তো পড়বো না। কি কি কারণ এটি আমি একটু দেখানোর চেষ্টা করি। সমাজ ও সমাজের রাজনীতি, সমাজ কাঠামো সম্পর্কে জ্ঞান লাভ, এটা বিশ্লেষণ করতে গেলে অনেক কিছু লাগবে, তবু আমি ছোট 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 করে চলে যাব। সমাজ ও সমাজের রাজনীতি এবং সমাজ কাঠামো সম্পর্কে জ্ঞান লাভ। সমাজ কাঠামো অর্থাৎ আমরা জানি যে সম্পর্কযুক্ত মানুষগুলোকে নিয়ে আসলে সমাজ কাঠামো হয়। এইটি সম্পর্কে একমাত্র সমাজ বিজ্ঞান বিস্তৃতভাবে এবং সামগ্রিকভাবে আলোচনা করে থাকে, অন্য কোনো শাস্ত্র এতভাবে আলোচনা করে না। তাই জন্য আমাদের সমাজবিজ্ঞান পড়া দরকার। জাতীয় সমাজবিদ্যা সমাজের পরিবর্তনশীলতা ও জটিলতা, সমস্যা সম্পর্কে জানা। লক্ষ্য করো বাংলাদেশে একরকম, আমেরিকায় একরকম, কিংবা আফ্রিকায় একরকম, কিংবা সৌদি আরবের কিংবা অন্যান্য দেশে একরকম, বা বাংলাদেশের মধ্যেই উপজাতি সমাজে একরকম, ওই চিটাগং সমাজে একরকম, সিলেটে একরকম, রাজশাহীতে একরকম, ঢাকায় একরকম। তাইলে এইটি কিন্তু সমাজের পরিবর্তন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এবং জটিলতা একরকম। আমাদের গ্রামে একরকম, রাজশাহী শহরে কিন্তু আরেক রকমের সমস্যা এবং জটিলতা আছে। এইটি সম্পর্কে জানার জন্য ওই সমাজ সম্পর্কে স্টাডি করে একমাত্র সমাজবিজ্ঞান। তারপরে জাতিভেদে বিভিন্ন প্রথা, লোকাচার, লোকরীতি, আদর্শ, রাজনীতি, ব্যবসায় বাণিজ্য সম্পর্কে জানা। লক্ষ্য করো যে এক এক দেশের বাণিজ্য পলিসি একরকম। আজ আমাদের দেশে হয়তো বা রাজশাহীতে যে কাজটি আমরা সবসময় করে থাকি, যেটা আমি সবসময় বলি, সেইটি হয়তো যদি তুমি সিলেটে যাওয়া বলো তার মার খাওয়ার সম্ভাবনা আছে। সিলেটে যেটা আছে সেটা হয়তো সিলেটে বললে হয়তো তার মার খাওয়ার সম্ভাবনা আছে। কিংবা অর্থাৎ এক এক জায়গার যেটা রীতি সেই জায়গায় ওটা অন্য জায়গায় হয়তো সেটা নিষেধ করা আছে। এই বিষয়টি যদি তুমি না জানো, আফ্রিকায় যা যদি তোমার রাজশাহীর চিন্তা ভাবনাটি আসলে প্রয়োগ করার চেষ্টা করো, ওখানে কিন্তু আসলে তুমি টিকে থাকতে পারবে না। তো এই সম্পর্কে জানতে গেলে আসলে কে সহায়তা করবে? সমাজবিজ্ঞান সহায়তা করবে। তারপরে সামগ্রিক কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে, সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা কে করবে? সরকার যদি করে থাকে কিংবা কোনো প্রজেক্ট যদি করে থাকে, সেখানে সমাজবিজ্ঞানের স্টাডি যদি না হয়, বা আগে থেকে পাইলট স্টাডি হোক কিংবা ওই সময়টাতে কাজ হোক, সমাজবিজ্ঞানের জ্ঞান নিয়ে যদি সেই কাজটি করা যায়, অপেক্ষাকৃত টেকসই হবে এবং অপেক্ষাকৃত সেটা থেকে বেশি আসলে লাভ অর্জন করা সম্ভব এবং সমাজের অন্য কোনো খারাপ দিক থাকবে না। যেমন যে কোনো একটি শারীরিক সমস্যার ক্ষেত্রে যদি এক্সপার্ট ডাক্তার, হয়তো চোখের সমস্যা চোখের ডাক্তার দেখলো, তাহলে চোখের উপকার হবে। কিন্তু চোখের ডাক্তারের সমস্যা যদি পেটের ডাক্তার চোখ নিয়ে দেখে, লাঞ্চের ডাক্তার, তাহলে কিন্তু ঠিক মতো সে আসলে চিকিৎসা করতে পারবে না। তাহলে সমাজের সামগ্রিক কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এক্সপার্ট হতে হলো সামাজিক বিজ্ঞান তথা সমাজ বিজ্ঞান। সামষ্টিক সমস্যা সমাধানে, সেটা হোক বৈশ্বিক, আঞ্চলিক বা স্থানীয়, অর্থাৎ রাষ্ট্রের সমস্যা কিংবা দেশের সমস্যা কিংবা আন্তর্জাতিক সমস্যা সমাধানে সমাজ বিজ্ঞানের জ্ঞানটি সমস্ত ক্ষেত্রে প্রয়োগ। তারপরে হলো পরের পয়েন্টে যাই, সমাজের গঠন, উদ্দেশ্য, লক্ষ্য সম্পর্কে জানতে। সমাজ আসলে কেন গঠন হলো? এক এক জায়গায় সমাজ কিন্তু রীতি, গঠন, উদ্দেশ্য এবং টিকে থাকা এবং ধ্বংস হওয়ার কিন্তু ভিন্ন ভিন্ন আসলে প্রেক্ষিত থাকে, সেটি কিন্তু সমাজবিজ্ঞানের স্টাডির মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে বিভিন্ন শ্রেণী, পেশা ও বর্ণের পারস্পরিক বৈচিত্র্য ও জটিলতা অনুধাবন ও নিরসনে। লক্ষ্য করো আমি বলার চেষ্টা করছি যে হিন্দু ধর্মাবলম্বীরা যে ধরনের চিন্তা ভাবনা ধারণ করে, মুসলিমরা যেভাবে ধারণ করে, খ্রিস্টানরা যেভাবে ধারণ করে, বৌদ্ধরা যেভাবে ধারণ করে, বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকমের ধারণ করে। বা বাংলাদেশের মধ্যেই একটা উপজাতি সমাজ, আরেকটি উপজাতি সমাজ, আরেকটি উপজাতি সমাজ, বা একটি এলাকার লোকজন, সিলেটের লোকজন কিংবা চিটাগাংয়ের লোকজন কিংবা চাঁপাইনবাবগঞ্জের লোকজন কিংবা সিরাজগঞ্জের লোকজন, কিংবা এক এক জনের কিন্তু কিছু পারস্পরিক বৈচিত্র্য আছে এবং জটিলতা কিন্তু ভিন্ন ভিন্ন রকম। এটি কিন্তু স্টাডি করা ছাড়া আসলে ভিতরে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। তারপরে পরিবর্তনের ধারা, ধরন, এর ফলে উদ্ভূত সমস্যা অনুধাবন ও নিরসনে। পরিবর্তন, আমরা জানি যে অনবরত সমাজ পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ধারাটি কখনো রৈখিক, কখনো
কখনো চক্রাকার, কখনো হইতেছিল জটিল, কখনো হইতেছিল এক অংশ পরিবর্তন হচ্ছে, কখনো পুরোটা সমাজটাই পরিবর্তন হচ্ছে। এই বিষয়টি জানতে সমাজবিজ্ঞানী এক সহায়তা করতে পারে। দায়িত্ব অধিকার সম্পর্কে জানতে, আমরা যদি নাগরিক হয়ে থাকি আমাদের অনেক বিষয় সম্পর্কে আমরা জানি না, যে আমাদেরও কিছু অধিকার আছে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, বা আমাদের আশেপাশের লোকজনের কাছে আমাদের কিন্তু অধিকার আছে। আবার তেমনি কিন্তু আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্ব নিয়ে কিন্তু অন্যরা যখন প্রশ্ন করবে তখন তাদের সেটা অধিকার, আর আমি যখন পালন করবো সেটি আমার দায়িত্ব। কিন্তু অন্যের কাছে যখন আমি যাব তাদের দায়িত্বের কাছে কিন্তু আমার অধিকার আছে। এটি যদি আমরা না জানি, না পড়ি, না জানি, এবং সমাজবিজ্ঞানী সেটি জানায়, জানাতে পারে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, অন্য কোনো শাস্ত্র এতটি এভাবে করতে পারে না। আমি তো বলার চেষ্টা করছি সমাজবিজ্ঞান সামগ্রিক বিজ্ঞান, অর্থাৎ পুরো সমাজের কোন দিক আছে, পুরো সমষ্টির সম্পর্কে একটি হলিস্টিক ধারণা পেতে সমাজবিজ্ঞান আসলে সহায়তা করে। তারপরে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা অনুধাবনে, এটা আলোচনা করে ফেলছি। ধর্মীয় সম্প্রীতি রক্ষায়, সেটাও আলোচনা করে ফেলছি। সামাজিক সমস্যা নিরসনে আমি বলার চেষ্টা করছি সামাজিক সমস্যা হতেছিল এমন একটি অবস্থা, যে অবস্থা থেকে আমরা আসলে মুক্তি পেতে চাই। এই সমস্যা একটি সমস্যা আরেকটি সমস্যার কারণ, আরেকটি সমস্যার ফলাফল। এই সমস্যা কিন্তু আসলে চেইন আকারে আসে। সেই সমস্যার সমাধানগুলো কিভাবে করবে, সমাজবিজ্ঞানের স্টাডির মাধ্যমে সেটি আসলে করা সম্ভব। তারপরের পয়েন্ট হলো রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্তি লাভে। এখন একটি সমাজের মধ্যে কি ধরনের রাজনীতি আছে, সেই রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, সেটি কিন্তু অতীত ইতিহাস আমরা যদি বিশ্লেষণ করি, সে প্রেক্ষিতে কিন্তু অন্যান্য দেশের ইতিহাস যদি বিশ্লেষণ করি, তার প্রেক্ষিতে একটি কিন্তু বিভিন্ন রকম পাইলটিং করে, অর্থাৎ সার্ভে করে, কিংবা আসলে বিভিন্ন রকম গবেষণার মাধ্যমে প্রয়োগ করলে কিন্তু সেখান থেকে, সেই জটিলতা থেকে আমরা বের হয়ে আসতে পারি। অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের যে কোনো একটি বিষয় প্রয়োগ করার আগে যদি আমরা সেখানে গবেষণা করে থাকি, তাহলে কিন্তু এই জটিলতাটি আমাদের থাকে না। তারপর টেকসই উন্নয়নমূলক কাজের কথা, এটা বলার চেষ্টা করছি আমি। পরিকল্পনা, উন্নয়ন, প্রণয়ন ও বাস্তবায়নে বাংলাদেশের সমাজ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের জন্য আমরা বাংলাদেশের সমাজ কেন, সারা বিশ্বের বিভিন্ন সমাজ সম্পর্কে আলোচনা করার জন্য। তবে বাংলাদেশের সমাজ সম্পর্কে আলোচনা করতে চাইলে একটি বিশেষ জায়গা নিয়ে একটু বেশি সময় ধরে স্টাডি করতে হবে। সেই স্টাডি করারও কিন্তু বিভিন্ন উপায় আছে। আমরা যেমন সেটা জরিপ পদ্ধতির কথা বলতে পারি, আমরা কিন্তু প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ কথা বলতে পারি, আমরা কিন্তু নৃতাত্ত্বিক গবেষণার কথা বলতে পারি। তো একটি বিষয় সম্পর্কে, একটি এলাকা সম্পর্কে, একটি সমাজ সম্পর্কে কি রকম ধারণা পেতে চাই, গবেষণা পদ্ধতির ধরনের মাধ্যমে কিন্তু সেই সম্পর্কে আমি বিস্তারিত অথবা হালকা ধারণা পেতে পারবো। বাংলাদেশের কৃষি ও শিল্পের সমস্যা এবং শ্রমিকদের দক্ষতার উন্নয়নে, আলটিমেট কোন একটা সেক্টর নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেটি কিন্তু বিশ্লেষণের মাধ্যমে করা সম্ভব। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বাস্তবসম্মতভাবে আয়ত্ত করতেও কিন্তু এটা আসলে সহায়তা করতে পারে। অর্থাৎ আমরা জানি যে একটি সমাজের অনেকগুলো দিক আছে, ধর্মীয় দিক আছে, রাষ্ট্রীয় বা পাওয়ারগত দিক আছে, ক্ষমতাগত দিক আছে। আমরা জানি যে সম্পর্কগত বা সমাজগত দিক আছে। আমরা দেখি যে সংস্কৃতিগত দিক আছে, আমরা দেখি যে ঐতিহ্যগত দিক আছে। যত দিকই বলি না কেন, একমাত্র সমাজবিজ্ঞানী সমস্ত দিক নিয়ে আলোচনা করে থাকে। অতএব সমাজবিজ্ঞানের মাধ্যমে সেটি করা সম্ভব। সমাজবিজ্ঞানের বিষয়বস্তুর একটা বেটি ইয়রবার্গ তারপরে বইয়ের মধ্যে আসলে একটি বলার চেষ্টা করছেন, সমাজবিজ্ঞানের বিষয়বস্তু ম্যাক্রো লেভেলে এবং মাইক্রো লেভেলে। মাইক্রো লেভেলে তোমরা লক্ষ্য করো, বন্ধুত্ব, কর্মী গোষ্ঠী, অবসর বিনোদন, শ্রমিক সংঘ, রাজনৈতিক দল, দাতব্য প্রতিষ্ঠান, এগুলো হলো মাইক্রো লেভেলে। অর্থাৎ এইগুলো ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন সময় মিশি এবং মিশতে বাধ্য হই, এছাড়া কিন্তু আমাদের জীবন পরিচালনা করতে পারি না। সবার জীবনেই কম বেশি এগুলো আছে। আর মাইক্রো লেভেলে কি দেখি আমরা, সমগ্র সমাজ। ম্যাক্রো লেভেল মানে হলিস্টিক বিষয়, অর্থাৎ সমগ্র বিষয়টাকে আমরা বলি ম্যাক্রো। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখি যে সমগ্র সমাজ আছে, সংস্কৃতি আছে, উপসংস্কৃতি আছে। এটা প্রত্যেকটা বিষয় নিয়ে বিশ্লেষণ করার অনেক বিষয় আছে, এত বেশি সময় আমাদের হাতে নাই। এর আগের ক্লাসে আমি আলোচনা করছি, সেখানে তোমরা দেখতে পারো, সেই বিষয়টি আছে। আমরা আসলে এখানে প্রশ্নে চলে যাব, সিকিউ প্রশ্নে। লক্ষ্য করো, আমি এই যে এতগুলো পয়েন্ট আলোচনা করলাম, এই প্রত্যেকটা পয়েন্টে একটা করে কিন্তু উদ্দীপক বানানো সম্ভব। সমাজের রাজনীতি, সমাজ কাঠামো সম্পর্কে জ্ঞান লাভ, সমাজের পরিবর্তনের জটিলতা সম্পর্কে জ্ঞান লাভ, বা লোকাচার, লোকরীতি, আদর্শ। একটি সমাজের লোকাচার বা লোকরীতি আমি তুলে ধরলাম, অন্য সমাজের সাথে তুলে ধরলাম, দুইজনের সাথে কনফ্লিকশন আসলো, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা উদ্দীপক বানানো সম্ভব। কোন সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা হয়তো ব্যর্থ হলো, সেখানে আরেক জায়গায় কিন্তু সমাজ বিজ্ঞানের গবেষণার মাধ্যমে সেটি সফল হলো, দুইজনের তুলনার মাধ্যমে কিন্তু দেখাতে পারি যে এখানে সমাজ বিজ্ঞানের জ্ঞান প্রয়োগ হয়েছে, এখানে প্রয়োগ হয়নি, তাই এটি ব্যর্থ হচ্ছে, এটি কিন্তু সফল হয়েছে। এই ধরনের কিন্তু প্রত্যেকটা পয়েন্টে একটা করে কিন্তু আমরা উদ্দীপক তৈরি করতে পারি। এখানে একটি উদ্দীপক, আমি একটা মডেল উত্তর দেওয়ার চেষ্টা করছি। গত বছর রায়হান তার বিজ্ঞান পড়ুয়া 5 বন্ধুর সাথে পার্বত্য জেলার চট্টগ্রাম রাঙ্গামাটিতে বেড়াতে যায়। সেখানে তার বন্ধুরা বিভিন্ন সমস্যায় পড়ে, যেমন খাবার, কথাবার্তার মাধ্যমে যোগাযোগ, আবাসন ইত্যাদি। এমনকি তার এক বন্ধুর উপর স্থানীয় ব্যক্তিবর্গ মারমুখী হয়ে ওঠে। বিষয়টি রায়হান এগিয়ে এসে সমস্যা সমাধান করে। বন্ধুরা আশ্চর্য হলে বলে, আমার শাস্ত্রটি আমাকে এই এলাকার লোকজন সম্পর্কে পূর্বেই ধারণা দিয়েছে। লক্ষ্য করো, আমি তোমাদেরকে কিন্তু সে কথাটি বলে ফেলছি যে কি,
এক সমাজবিজ্ঞানের ছাত্র যেহেতু ও বিষয়টি সম্পর্কে জানে, দেখা যাক এই বিষয়ের উপর প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে পারি কিনা, কতটুকু। কত সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান আলাদাভাবে চালু হয়? লক্ষ্য করো, এটি হলো ক নম্বর প্রশ্নের উত্তর। এটি কিন্তু উদ্দীপকের মধ্যে যাওয়ার দরকার নেই। খ নম্বর, বাংলাদেশের সমাজবিজ্ঞানের যাত্রা শুরুর প্রক্রিয়া মসৃণ কি? ব্যাখ্যা করো। এনে না বলতে পারো অথবা হ্যাঁ বলতে পারো, যেটিকেই বলো না করো সেখানে বিশ্লেষণ কিন্তু তুমি দিলেই সেটির প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। না বলার সাথে সাথে 1 নম্বর পাবা, তার বিশ্লেষণ দিতে হবে, তবেই 2 নম্বর পাবা। হ্যাঁ বলার সাথে 1 নম্বর পাবা, কিন্তু তার বিশ্লেষণ দিতে হবে, তবেই আর 1 নম্বর পাবা। উদ্দীপকের রায়হান কোন সাবজেক্টের ছাত্র? তোমাদের কি মনে হয়? সমাজবিজ্ঞানের ছাত্র। কেন? সমাজবিজ্ঞানের, তখন তাহলে সমাজবিজ্ঞানের ছাত্র বলার সাথে 1 নম্বর পাবা, কিন্তু কোন সাবজেক্টের ছাত্র? সমাজবিজ্ঞান এই বিষয় নিয়ে আলোচনা করে থাকে, তখন কিন্তু তার সাবজেক্ট কন্টেন্ট যদি তুমি আলোচনা করে থাকো, তখন কিন্তু তুমি বলতে পারবা যে বিশেষ করে এখানে হলো সংস্কৃতি নিয়ে আলোচনা করে থাকে, প্রথা, লোকাচার, এইসব বিষয়গুলো নিয়ে থাকে, সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে, এবং কোনো বিশেষ এলাকার খাবার, কথাবার্তার মাধ্যমে যোগাযোগ সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। এটি কিন্তু অনুধাবন অংশে গেল। এবার কিন্তু প্রয়োগ অংশে কি করবা? ও যে প্রয়োগ অংশে দেখা যাচ্ছে তার বন্ধুরা কিন্তু এলাকায় যে মারামারি লাগলেও রায়হান এগিয়ে সেই বিষয়টি সমাধান করে, কারণ রায়হান সমাজবিজ্ঞানের ওই বিষয়গুলো জানে জন্যই ওই এলাকার লোকজনের সমস্যাটি আসলে ধরতে পারছে এবং সেই বিষয়টি ওইভাবে সমাধান করছে। সমাজবিজ্ঞান শাস্ত্রের জ্ঞান এখানে ওইভাবে সহায়তা করছে। অতএব রায়হান সমাজবিজ্ঞানের ছাত্র না হয়েই অন্য কোনো সাবজেক্টের হতে পারে না, কারণ রায়হানের উত্তরটি ছিল যে আমার সাবজেক্ট আমাকে এই ক্ষেত্রে সহায়তা করছে। এটি কিন্তু তোমরা বলতে পারো। তারপরে ঘ নম্বরে আমরা জানি, একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এই বিজ্ঞানটির অধ্যয়ন অত্যন্ত জরুরি, মতামত বিশ্লেষণ করো। এক্ষেত্রে যদি আমরা বলে থাকি যে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য বিজ্ঞানটি অত্যন্ত জরুরি, এটি যদি তুমি হ্যাঁ বলো তাহলে 1 নম্বর পেয়ে গেলাও, না বললে 1 নম্বর পেয়ে গেলাও। কিন্তু হ্যাঁ বললে তার যুক্তিটা বিশ্লেষণ করে দিতে হবে, তারপরে তাকে উদ্দীপকের মধ্যে যখন তুমি ম্যাচ করাতে পারবে তখনই প্রয়োগ হয়ে যাবে, এবং তারপরে বিশ্লেষণ অথবা সংশ্লেষণ অথবা হয়তো ছিল তোমার যদি মতামতটি প্রেক্ষিতে লজিকে দাঁড় করতে পারো, সেটার ক্ষেত্রে তুমি উচ্চতর দক্ষতা হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? মোটা থেকে যদি আমরা বলি, এটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য সমাজ বিজ্ঞান শাস্ত্রটির অধ্যয়ন অত্যন্ত জরুরি, আমি এর পক্ষে একমত। হয়ে গেল 1 নম্বর। তারপরে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পূর্ব সমাজ বিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় হলো আলোচ্য বিষয় হলো একটি এলাকার পারস্পরিক সম্পর্ক ব্যবস্থা, সমাজ কাঠামো ব্যবস্থা, একটি এলাকার অতীত ইতিহাস, ভবিষ্যৎ সম্ভাবনা, কিংবা জটিলতা বা মানুষের মানসিকতা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আলোচনা করে থাকে। এটি গেল হয়তো ছেলে তোমার অনুধাবন অংশে। তারপরে তো ছেলে প্রয়োগ অংশে তুমি যদি দাও যে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এই বিষয়গুলো জানা দরকার, যে সেটা কি ওই এলাকার মানুষের অতীত ইতিহাস জানা দরকার, পরিশ্রম মানসিকতা জানা দরকার, এলাকার মানে সহনশীলতা কিংবা প্রথা, লোকাচার ইত্যাদি বিষয়গুলো জানা দরকার, যেটি কিন্তু আসলে সমাজবিজ্ঞান শাস্ত্রটির মাধ্যমেই আসলে বিস্তৃতভাবে বর্ণনা করে দেওয়া থাকে। উদ্দীপকের রায়হানও কিন্তু সেরকম একটি প্রেক্ষিতে কিন্তু আসলে তার জ্ঞানের প্রয়োগটি ঘটাইছে। এটি কিন্তু আসলে ঘ নম্বর প্রশ্নের প্রয়োগ অংশ কিন্তু আমি আলোচনা করে ফেললাম। এবার যদি আমরা বলি যে উচ্চতর দক্ষতা অংশ যদি আমি আলোচনা করতে চাই, সেক্ষেত্রে কি পাবো আমরা? উচ্চতর দক্ষতা অংশে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা আমার বিশ্লেষণটি দিতে পারবো, এক পক্ষে যে তার বিশ্লেষণ অংশটি দিতে পারবো, তোমার মতামত আর কি। তো সেক্ষেত্রে বলতে পারো যে হ্যাঁ, এটি আসলে প্রয়োজন, কারণটি হলো সমাজবিজ্ঞানের কন্টেন্টেই সমাজবিজ্ঞানে উপরোক্ত প্রেক্ষিতে যেমন এটি প্রয়োগ করছে, তেমনি অতীতের আরো ঘটনার প্রেক্ষিতেও সমাজবিজ্ঞানের জ্ঞানটি হেল্প করছে। অতএব হইতেছে হলো উদ্দীপকের বিষয়টি প্রেক্ষিতে এটি আসলে কনফার্ম করে বলা যায় সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এই বিজ্ঞানটির বা সমাজবিজ্ঞানের অধ্যয়ন অত্যন্ত জরুরি, এর কোনো বিকল্প নাই। অর্থাৎ এইটিকে বিশ্লেষণের মাধ্যমে অধিক সুখী এবং অধিক সমৃদ্ধশালী আসলে বাংলাদেশ গড়া সম্ভব। এটি ছিল আসলে মূলত আমাদের আলোচনা। আমাদের আসলে টাইম কনস্ট্যান্ট আছে, আমাদের সময়ের প্রেক্ষিতে সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করলাম। আশা করি এই পর্যন্ত যে আলোচনাটি আমি করলাম, সেই আলোচনা যদি তোমরা 2-3 বার শোনো, বাড়তি বই পড়ারই কোনো প্রয়োজন হবে না। আরো যদি তোমরা এক্সটেনসিভ জানতে চাও, তাহলে এর আগের এই অধ্যায়ের উপরে আরো 2টো ক্লাস দেওয়া আছে। অর্থাৎ এই 3টে ক্লাস যদি তুমি 2 বার থেকে 3 বার চোখ বন্ধ করে শোনো, আমার মনে হয় যে এই চ্যাপ্টারটি আর না পড়লেও হবে। তো সেক্ষেত্রে তোমরা এটি করবা এবং তোমাদের সামনে সফলতা আমি আসলে কামনা করছি।
এর মাধ্যমেই আসলে আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই। সবাই ভালো থাকো এবং সামনের দিনগুলো তোমাদের ভালো হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।